খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যারা 50 থেকে 80 হাজার টাকা বেতন পান অথচ সরকারি বাসে মহিলাদের জিরো ভ্যালু টিকিট নিয়ে আরও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। নেব না, একদম নেব না, অভিষেকের অনুরোধে সিলমোহর মমতার। কোথায় গেলেন আপনি? 21-এর মঞ্চ থেকে কাকে খুঁজলেন কল্যাণ? ক্যাথিড্রাল রোডে তুমুল শোরগোল, খোঁজ কি মিলল শেষমেশ? উপচে পড়ল মমতার 21শে জুলাই সভা, প্রচার খাওয়ার ব্যবস্থা ছাড়াই নজিরবিহীন ভিড়, স্বস্তিতে কালীঘাট। 500 টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই ঢুকবে টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। 21শে জুলাই কি ঘটনা হয়েছিল, মাস্টার মাইন্ড কি তাহলে? সব ফাঁস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। নিটকাণ্ডের প্রতিবাদে মোদির বাড়ির সামনে রাহুল প্রিয়াঙ্কাদের বিক্ষোভ, কথা বললেন পিএমও প্রতিনিধি। তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি বরদাস্ত নয়, নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন মোদি। আমার পকেটের 42 লাখ টাকায় শক্তিপুর থানা হয়েছে, মমতার কাছে টাকা ফেরত চাই, মমতাকে তোপ হুমায়ুনের। ককরোচ দলের সংসদ ভবন অভিযানে আহত তরুণীর অবস্থার হঠাৎ অবনতি, স্থানান্তরিত করা হলো আইসিইউতে। শহীদ পরিবারগুলিকে মাসে মাসে 10,000 টাকা, 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা ঋতব্রতর। 21শে জুলাইয়ের ভিড়ের নিরিখে এগিয়ে কালীঘাট তৃণমূল, মঞ্চ থেকে জোট বার্তা মমতার। সরকার বদলে কি ঘুরে যাচ্ছে রাজ্য পরিবহন? কলকাতার রাস্তায় ফিরছে 50টি নতুন এসি বাস, কোন কোন রুটে চলবে জানেন? শহীদ স্মরণের মঞ্চ থেকে আদিবাসী ঐক্যের ডাক বীরবাহার। 2027-এর মধ্যে 40 লক্ষ স্মার্ট মিটার বসানোর টার্গেট, বড় ঘোষণা শুভেন্দু সরকারের। কর্মীদের আসতে বাধা দেওয়ার অভিযোগ কুণাল ঘোষের, লোক না হলে সবাই অভিযোগ করে, পাল্টা অরূপের। দেশবাসী আমাদের প্রতিবাদে যোগ দিন, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের কথা না শুনে সোশ্যাল মিডিয়ায় আবেদন রাহুল গান্ধীর। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে শুভেন্দুকে তীব্র আক্রমণ অভিষেকের, আটকাতে পারলেন? এলপিজি গ্রাহকদের জন্য বড় খবর, আজকের গ্যাস সিলিন্ডারের নতুন দাম জানুন। পদ্মাপাড়ে ছুটবে ভারতীয় রেল, ভারত 200 রেল কোচ দিচ্ছে বাংলাদেশকে, 915 কোটির ডিল। কোথাও যাচ্ছি না, পুলিশের লাঠিচার্জেও হার মানছে না সিজেপি, মঙ্গলে ফের সংসদ অভিযানের ডাক দিলেন অভিজিৎ দীপকে। দরকার হলে আমি নিজেও যাব, ককরোচদের আন্দোলনকে পূর্ণ সমর্থন মমতার, 21-এর মঞ্চ থেকে ঘোষণা। 23শে জুলাই সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার শুনানি, চাপ বাড়তে পারে সরকারের। মমতার সভাস্থলে উপচে পড়ছে ভিড়, ঋতব্রতদের সমাবেশ প্রায় ফাঁকা। সরকারি বাসে বড় চমক, 50টি নতুন এসি বাস উদ্বোধন, আরও আসছে ইভি বাস। 21-এর মঞ্চ থেকে নবান্ন অভিযানের ডাক, জেলে যাওয়া এখন স্বাধীনতার আন্দোলন, বললেন মমতা। 21-এর মঞ্চেও মমতার গলায় সিম্বল হারানোর শঙ্কা, আমার দলের প্রতীক কেড়ে নেবেন, বললেন প্ল্যান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। আগেই সরকারি বাসে মহিলাদের বিনামূল্য যাতায়াতের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার রাজ্যে নতুন করে 50টি এসি বাসের উদ্বোধনের মঞ্চ থেকে এবার বাসে পিঙ্ক কার্ড ঘোষণার কথা বললেন। এই কার্ডের কথা আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু এই কার্ডে এখন কি বিশেষত্ব তা বুঝিয়ে দিলেন। সরকারি পরিবহনে বিনামূল্য যাতায়াতের ক্ষেত্রে অনেক চাকরিজীবী মহিলাই আপত্তি জানিয়েছেন। তাদের বক্তব্য, তারা রোজগারে সরকারের এই পরিষেবা আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই করা হোক। মুখ্যমন্ত্রীর কাছেও সেই বিষয়টি উপস্থাপিত হয়েছে। সে কথা বলতে গিয়েই পিঙ্ক কার্ডের কথা বললেন শুভেন্দু। যেসব মহিলারা বিনামূল্যে যাতায়াতের সুযোগ জিরো ভ্যালু টিকিটের মাধ্যমে নিতে চান, তাদের জন্য দ্রুত চালু হচ্ছে পিঙ্ক কার্ড। অন্যদিকে যেসব চাকরিজীবীরা রয়েছেন, যারা উপার্জনের যোগ্য, যারা ভাড়া দিতে চান, তাদের ইচ্ছাকে সম্মান জানিয়ে রাখা হচ্ছে স্বাচ্ছন্দ্যের টিকিট কাটার বিকল্প ব্যবস্থাও। এই প্রকল্পের নিরবচ্ছিন্ন পরিচালনার জন্য বাজেটে অতিরিক্ত 400 কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আমি পরিবহন দপ্তরকে বলেছি দ্রুত একটি পিঙ্ক কার্ড চালু করুন। যারা জিরো ভ্যালু টিকিট নিতে চান তাদের একটি করে পিঙ্ক কার্ড করে দেবেন। আর যারা নিজেরাই টিকিট কাটতে চান, বলেন আমরা 50,000 টাকা বেতন পাই, তাদের জন্য একটা বিকল্প ব্যবস্থা রাখার প্রয়োজন রয়েছে। এই খাতে 400 কোটি টাকা অতিরিক্ত নিগমগুলোকে দিতে হবে, সেটাও বাজেটে প্রভিশন রেখেছে। তৃণমূলের দড়ি টানাটানি, ছন্ন ছাড়া 21শে জুলাই। আমরা ওরা সংঘাতের মধ্যেই হচ্ছে দুটো সভা। বিড়লা তারামণ্ডলের সামনে তৈরি মঞ্চ থেকে এবার একেবারে রণংদেহী মেজাজে বিজেপির তুলোধনা করতে দেখা গেল মমতাকে। তুলোধনা বিদ্রোহী শিবিরেরও, কথা রাখলেন অভিষেকেরও। বিদ্রোহীদের নিয়ে বলে দিলেন বড় কথা। প্রসঙ্গত, এদিন মঞ্চে উঠে বিজেপি থেকে শুরু করে বিদ্রোহীদের লাগাতার তুলোধনা করতে দেখা যায় অভিষেকে।
কোনোভাবেই যাতে বিদ্রোহীদের আর দলে ফেরত না নেওয়া হয় সেই দাবি করেন খোদ নেত্রীর কাছে। শেষ পর্যন্ত মঞ্চে সেই অনুরোধ রাখলেন মমতা। এদিন মঞ্চ থেকে বিদ্রোহীদের আবারও বিজেপিতে যেতে বললেন মমতা। তার সাফ কথা, নকুল বেড়াল তপস্বী না হয়ে, বিজেপির পাশবালিশ না হয়ে সরাসরি বিজেপিতে যান। এরপরেই আবার স্বভাবসিদ্ধ ঢঙ্গে বলে ওঠেন, আমরা বেঁচে গিয়েছি, চোরগুলো বিজেপিতে চলে গিয়েছে, না নেব না, একদম নেব না। আমাদের লড়াই শুরু হয়েছে, এই লড়াই তখনই থামবে যখন দেখব আপদগুলো বিদায় নিয়েছে। অন্যদিকে খোঁচা দিতে ছাড়ছে না ঋতব্রত শিবিরেও। বারবার খোঁচা দিতে দেখা গিয়েছে এককালে মমতার ছায়াসঙ্গী মদন মিত্রকেও। অভিষেককে দোষে তীব্র কটাক্ষের সুরেই বলেন, মমতার ক্ষমতা থাকে তো হেঁটে আসুন, কেউ ডিম ছুড়বে না, আপনি আসুন। একবারও দলের কথা ভাবলেন না। অভিষেক 1 ঘন্টা টাইম দিয়েছে, আপনি অভিষেকের হাত ছেড়ে দিন, আমরা আপনার সঙ্গে আছি। 1 বছরেই চরম বদল 21-এর আবহে। কালীঘাট তৃণমূলের মঞ্চ যেখানে হয়েছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে, অন্যদিকে নব তৃণমূলের সভামঞ্চ সেজেছিল মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে। কালীঘাট তৃণমূলের মঞ্চ ঘিরে ভিড় থাকলেও মেয়ো রোডের মঞ্চ ঘিরে তেমন ভিড় চোখে পড়েনি এদিন। তবে সব মিলিয়ে রাজনৈতিক মন্তব্য ও পাল্টা মন্তব্যে বেলা বাড়তেই উত্তাপ বেড়েছিল দুই শিবিরের জনসভাতেই। শহীদ স্মরণের মঞ্চ অচিরেই হয়ে উঠেছিল রাজনৈতিক টক্করের ময়দান। কালীঘাট তৃণমূল মঞ্চে বক্তব্য রাখতে উঠে নিজস্ব ভঙ্গিতে একের পর এক কটাক্ষ ছুড়ে দিতে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। নব তৃণমূল শিবিরকে এক হাত নিয়ে কল্যাণের তোপ, মমতা ছাড়া তৃণমূল বিরোধী দল ও জনতা হয় না। ওদিকে বিজেপির সহায়তায় মঞ্চ হয়েছে, কিন্তু কর্মীরা ওদের সঙ্গে নেই। যারা ওদের সঙ্গে রয়েছেন তাদের এক্সপায়ারি ডেট 2029। শুভেন্দু অধিকারীর বি টিম এমএলএরা যতই স্বপ্ন দেখুক, নিজেরাই নিজেদের বাস টানছে। এদিন কল্যাণের নিশানায় এরপর একে একে উঠে আসে একসময়ের তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষ। চরম কটাক্ষ হেনে কল্যাণ বলেন, ও সায়নী দিদি, এত পপুলারিটি, আপনি তো বড় ফিল্ম স্টার, আপনার জন্য কত লোক রাস্তায় থাকে, কোথায় গেলেন আপনি, দেখতে পাচ্ছি না তো। রচনা দিদি, আরেক দিদি, এখন দিদি নম্বরে নেই, কিন্তু তিনি কোথায় গেলেন? নব তৃণমূল শিবিরে আক্রমণের পরেই নব তৃণমূলের ছাতার তলায় যাওয়া অরূপ রায়কে লক্ষ্য করে হুঁশিয়ারি দিয়ে কল্যাণ বলেন, অরূপ রায়, তোকে চ্যালেঞ্জ দিলাম, কবে কোথায় হাওড়াতে তুই মিটিং করতে পারিস, আর একটা পুলিশের সাহায্য নিয়ে উলুবেড়িয়া যাচ্ছে, দেখে নেব। এর কিছুক্ষণ পরে অবশ্য সভা মঞ্চ ছেড়ে হঠাৎ বেরিয়ে যান শ্রীরামপুরের সাংসদ। কি কারণে সভা শেষ হওয়া, এমনকি নেত্রীর ভাষণের আগেই সভামঞ্চ ত্যাগ করলেন কল্যাণ। সাংসদ নিজে অবশ্য বলেন ব্যক্তিগত কারণ। পরে দলীয় সূত্রে জানা যায় আদালতে যেতে হয়েছে কল্যাণকে। কালীঘাট তৃণমূলপন্থীদের একাংশের বক্তব্য, বস্তুত মামলার কাজেই আদালতে গিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পিছনে আর কোনো অন্য কারণ নেই বলেই ইঙ্গিত দেওয়া হয় দলীয় সতীর্থদের তরফে। 21শে জুলাই রাজনৈতিক পালাবদলের আবহে এবার ছিল না আগের মতো প্রশাসনিক সহযোগিতা, ব্যাপক প্রচার, কর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থা বা হাওড়া স্টেশন জুড়ে দলীয় আয়োজন। তবুও মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের সভা শুরুর আগেই বিড়লা তারামণ্ডল চত্বর কার্যত জনসমুদ্রে পরিণত হলো। দুই তৃণমূলের পৃথক কর্মসূচির মধ্যেও শেষ পর্যন্ত বিপুল সংখ্যক কর্মী সমর্থকের গন্তব্য হয়ে উঠল মমতার সভাস্থল। অন্যান্য বছরের তুলনায় এবছর 21শে জুলাইয়ের চিত্র ছিল সম্পূর্ণ আলাদা। হাওড়া স্টেশন, ফেরিঘাট কিংবা শহরের প্রবেশপথে দেখা যায়নি দলীয় গেট, পতাকা বা অভ্যর্থনা শিবির। জেলা থেকে আসা কর্মীদের জন্য ছিল না আগের মতো থাকা খাওয়ার ব্যবস্থাও। সকাল পর্যন্ত হাওড়া স্টেশন ছিল প্রায় স্বাভাবিক দিনের মতোই। তবে শহরের কেন্দ্রস্থলে পৌঁছতেই বদলে যায় ছবিটা। বিড়লা তারামণ্ডলের সামনে সভা শুরুর আগে ভিড় বাড়তে শুরু করে। সভাস্থল ও আশপাশের রাস্তায় কর্মী সমর্থকদের উপস্থিতি ক্রমশ বাড়তে থাকে। রাজনৈতিক মহলের মতে সীমিত আয়োজনের মধ্যেও এই উপস্থিতি তাৎপর্যপূর্ণ। এবার 21শে জুলাইয়ে কলকাতায় দুটি পৃথক তৃণমূলের কর্মসূচি হওয়ায় শুরুতে কর্মীদের মধ্যে কিছুটা বিভ্রান্তি দেখা যায়। মেয়ো রোডে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলেও অনেক কর্মীকে দেখা যায়, তবে তাদের একাংশ স্পষ্ট জানিয়েছিলেন তারা কেবল সভাস্থল ঘুরে দেখতেই এসেছেন এবং শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতেই যোগ দেবেন। একাধিক কর্মীর বক্তব্য, দলের প্রতীক একই এবং তাদের রাজনৈতিক আনুগত্য মমতার প্রতি। সেই কারণেই মেয়ো রোড থেকে তারা বিড়লা তারামণ্ডলের সভামঞ্চের দিকে রওনা দেন। দুপুরের আগেই সেই ভিড় আরও ঘন হতে শুরু করে। রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম 21শে জুলাইয়ের কর্মসূচিতে না ছিল প্রশাসনিক পরিকাঠামোর আগের বিস্তার, না ছিল প্রচারের জোর কিংবা কর্মীদের জন্য বিশেষ আতিথেয়তার ব্যবস্থা। তবুও সভাস্থলে কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি দিনটির অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে। সব মিলিয়ে এবছরের 21শে জুলাই শুধু রাজনৈতিকভাবে নয়, সাংগঠনিক দিক থেকেও একেবারে ভিন্ন ছবি তুলে ধরল। হাওড়া স্টেশনের স্বাভাবিক চেহারার বিপরীতে সভাস্থলে মমতার কর্মসূচিতে উপচে পড়া ভিড় নতুন রাজনৈতিক বার্তা দিচ্ছে বলেই মনে করছে পর্যবেক্ষকদের একাংশ। রাজ্যের বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম মানুষের মুখে হাসি ফুটিয়ে ভাতা বাড়ানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের। বিধানসভা নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি রেখেই 1000 টাকার মাসিক ভাতা বাড়িয়ে 1500 টাকা করা হলো। আগামী 1 আগস্ট থেকে রাজ্যের সকল যোগ্য উপভোক্তারা এই বর্ধিত টাকা পাবেন। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে একটি সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগ জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির অন্তর্ভুক্ত 3টি প্রধান সামাজিক নিরাপত্তা স্কিমে এই বাড়তি টাকা বরাদ্দ করা হয়েছে।
এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় এখন থেকে প্রতিটি স্কিমের গ্রহীতারা প্রতি মাসে আগের চেয়ে 500 টাকা করে বেশি পাবেন। অর্থ পাওয়ার ক্ষেত্রে যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য আগে চালু থাকা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ব্যবস্থার মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা জমা করা হবে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এই বছরের বাজেট পেশ করার সময় রাজ্যবাসীর সামনে এই পেনশন 500 টাকা পর্যন্ত বৃদ্ধি করার প্রস্তাব রেখেছিলেন। সেই বাজেট প্রস্তাবের ভিত্তিতে এবার চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ পেল। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বর্ধিত টাকা বিতরণের ফলে যে বাড়তি খরচ হবে তার সম্পূর্ণ ভার বহন করবে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের 2026-27 আর্থিক বছরের নির্ধারিত বাজেট। ইতিমধ্যে জেলা স্তরে এই নির্দেশ দ্রুত বাস্তবায়নের কাজ শুরু হয়ে গিয়েছে। জেলাশাসক, জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক, প্রজেক্ট রূপায়ণকারী সংস্থা এবং স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সিকে নির্দিষ্ট নির্দেশ পাঠানো হয়েছে আগস্টের নির্ধারিত সময়ের মধ্যেই যাতে প্রতিটি যোগ্য মানুষের কাছে সংশোধিত পেনশনের টাকা পৌঁছে যায় তা নিশ্চিত করতেই এই তৎপরতা। সরকারের এই পদক্ষেপের ফলে রাজ্যের লক্ষাধিক দুস্থ মানুষ আর্থিক দিক থেকে কিছুটা স্বস্তি পাবেন বলেই মনে করা হচ্ছে। 1993 সালের 21শে জুলাইয়ের গুলিকাণ্ড নিয়ে ফের সরগরম রাজ্য রাজনীতি। 21শে জুলাইয়ের আবহে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিস্ফোরক দাবি, তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তের নির্দেশেই পুলিশ গুলি চালিয়েছিল। 13 শহীদের মৃত্যু কমিশনের রিপোর্ট, মহাকরণ অভিযান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা প্রতিক্রিয়া ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ঘটনার নেপথ্য ও বর্তমান বিতর্কের বিস্তারিত বিশ্লেষণ দেখুন। ককরোচ জনতা পার্টির চলো সংসদ কর্মসূচির পরদিন কেন্দ্রের উপর চাপ বাড়ালো কংগ্রেস। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল করলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে ও প্রিয়াঙ্কা গান্ধী। নিট সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়। মঙ্গলবার দুপুরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের রাজাজি মার্গের বাসভবনের সামনে জড়ো হন দলীয় কর্মী সমর্থকেরা। সেখান থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে সঙ্গে নিয়ে তারা লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল করেন। প্রায় 1 কিলোমিটারের এই পথে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন কংগ্রেস কর্মীরা। সোমবার ককরোচ জনতা পার্টির ডাকে দিল্লিতে চলো সংসদ কর্মসূচিতে অংশ নেন মূলত ছাত্র যুবরা। সংসদের দিকে মিছিল এগোতে গেলে দিল্লি পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স বাধা দেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয় বলে অভিযোগ ওঠে। ককরোচ জনতা পার্টির দাবি, নিরাপত্তা বাহিনীর পদক্ষেপে বহু ছাত্র আহত হয়েছেন এবং কয়েকজন রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। নিট প্রশ্ন ফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের অভিযোগকে সামনে রেখে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি আরও জোরালো করেছে বিরোধীরা। কংগ্রেসের অভিযোগ, পরীক্ষা ব্যবস্থার উপর থেকে ছাত্র যুবদের আস্থা নষ্ট হয়েছে এবং কেন্দ্র এই বিষয়ে যথাযথ পদক্ষেপ করতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে দিল্লি পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছে। পুলিশের দাবি, কিছু বিক্ষোভকারী উচ্ছৃঙ্খল, আক্রমণাত্মক ও হিংসাত্মক আচরণ করেন। তারা পাথর ছুঁড়ে পুলিশ কর্মীদের উপর হামলা চালায়, পুলিশি যানবাহন ভাঙচুর করে এবং ব্যাপক অশান্তি সৃষ্টি করে। দিল্লি পুলিশের হিসেব অনুযায়ী সোমবারের ঘটনায় 118 জন পুলিশ কর্মী আহত হয়েছেন, তাদের মধ্যে কয়েকজন শীর্ষ পুলিশ আধিকারিক। ঘটনার তদন্ত চলছে এবং সিসিটিভি ফুটেজ ও ভিডিও খতিয়ে দেখছে তারা। সোমবারের সংঘর্ষের পর উত্তপ্ত হয়েছে রাজধানীর রাজনৈতিক আবহ। কংগ্রেসের এই বিক্ষোভকে কেন্দ্র করে নিট প্রশ্ন ফাঁস এবং পরীক্ষায় অনিয়মের ইস্যু বর্ষাকালীন অধিবেশনে আরও জোরালোভাবে উঠতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে দেশজুড়ে বিতর্কের মধ্যেই অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার তিনি আশ্বাস দিয়েছেন, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে কোনো রকম ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী জানিয়েছেন, পরীক্ষা ব্যবস্থায় অনিয়ম বা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যারা জড়িত তদন্তে তাদের দোষ প্রমাণিত হলে কাউকে রিয়াত করা হবে না। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। তরুণদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা এবং পরীক্ষা ব্যবস্থার প্রতি আস্থা বজায় রাখাকে কেন্দ্রীয় সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও বার্তা দিয়েছেন মোদী। প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি নিশ্চিত করার বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠকের পর প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তার দাবি, প্রশ্নপত্র ফাঁস রোখা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি জাতীয় দায়িত্ব হিসেবে দেখতে হবে। রিজিজু জানান, বৈঠকে প্রধানমন্ত্রী সমস্ত রাজনৈতিক দলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিশ্চিন্ত ও নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিয়েছেন। প্রশ্নপত্র ফাঁসের মতো অনিয়ম যাতে ভবিষ্যতে না ঘটে তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে রিজিজু আরও বলেন, সংসদে আইন প্রণয়নের কাজ এগিয়ে নিয়ে যেতে এনডিএর শরিক দলগুলিকে ঐক্যবদ্ধভাবে সমর্থন করার আহ্বান জানিয়েছেন মোদী। পাশাপাশি বিরোধী দলগুলিকেও সংসদের কাজে গঠনমূলক ভূমিকা পালনের আবেদন জানিয়েছেন তিনি। রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু দেশের ভবিষ্যৎ এবং যুব সমাজের কল্যাণে কাজ করা প্রত্যেক সাংসদের যৌথ দায়িত্ব বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। এগুলো ওয়েবসাইটের মূল বিস্তারিত কন্টেন্ট অনুসারে সংকলিত।